আজ হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি। যুক্ত হচ্ছেন ৪৪ লাখ নতুন ভোটার। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, জানালেন সিইসি। জুলাই আন্দোলনে সামিল হন প্রবাসীরাও। মধ্যপ্রাচ্যের পথে নেমে হতে হয় গ্রেফতার। ১৩২ জন ফিরলেও এখনও কারাগারে ২৬ জন। স্বাভাবিক জীবনে ফিরতে সরকারি উদ্যোগের প্রত্যাশা। আবারও অশান্ত হচ্ছে পাহাড়। আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে ৯ মাসে ৫৯ বার গোলাগুলি, নিহত ২৪। আতঙ্কে পাহাড়ি বাঙালিরা। আধিপত্য বিস্তার ও মতাদর্শিক দ্বন্দ্বই কারণ। গৃহস্থালী জিনিস বিক্রির আড়ালে দেশীয় অস্ত্রের ব্যবসা। রাজধানীর নিউ মার্কেটে ৩টি দোকানে সেনাবাহিনীর অভিযান। সামুরাই চাপাতি সহ বিপুল অস্ত্র উদ্ধার, আটক ৯। এবং গাজায় অনাহারে ১১ জনের মৃত্যু। হামলায় একদিনে নিহত অর্ধশত। ৪০ জনই ছিলেন ত্রাণের অপেক্ষায়। লন্ডনে ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ, আটক ৪ শতাধিক। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আজ হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এবার নতুন যুক্ত হচ্ছেন ৪৪ লাখের মতো ভোটার। খসড়া তালিকা প্রকাশের পর তার নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন উপজেলা কর্মকর্তারা। এতে কারো তথ্যে ভুল থাকলে ১২ দিনের মধ্যে সংশোধনের আবেদন করা যাবে বলে জানিয়েছে ইসি। বর্তমানে দেশে ভোটার রয়েছেন ১২,৩৭,৩২,২৭৪ জন। ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ ব্যক্তিরা ভোট দিতে পারবেন আগামী নির্বাচনে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তফসিল ঘোষণার ১ মাস আগে। ইসি জানিয়েছে ডিসেম্বরে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। শনিবার রংপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। ওনারা গ্যারান্টি করেছেন যে ইনশাল্লাহ দে উইল ডু দেয়ার বেস্ট এবং ইন এ ভেরি কোঅর্ডিনেটেড ম্যানার, ইন এ ভেরি হারমোনিয়াস ম্যানার। ওনাদের মধ্যে বেশ ভালো কোঅর্ডিনেশন আছে। আমি কোঅর্ডিনেশনের উপর খুব জোর দিয়েছি। জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন প্রবাসীরা। তাদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচিতে চাপে পড়ে শেখ হাসিনা সরকার। মধ্যপ্রাচ্যের রাজপথে প্রতিবাদ জানিয়ে গ্রেফতার হন অনেকে। ১ বছর পার হলেও সংযুক্ত আরব আমিরাতের কারাগারে এখনও বন্দী ২৬ জন বাংলাদেশি। ফিরে আসা প্রবাসীদের অভিযোগ, বারবার যোগাযোগ করার পরও বন্দীদের মুক্ত করতে যথাযথ উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মিজানুর রহমান মিন্টু ও শেখ নুরুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জুম্মান সাদিক জ্যাভলিন। জুলাইয়ের মাঝামাঝিতে নির্বিচার গুলিতে ঝরা ছাত্র জনতার রক্তের উত্তাপ ছাড়িয়ে যায় দেশের সীমারেখা। গণ অভ্যুত্থানে রূপ নিতে থাকা আন্দোলনে সামিল হন প্রবাসীরাও। তৎকালীন শেখ হাসিনা সরকারের জন্য বড় ধাক্কা হয়ে আসে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন। দেশপ্রেম আর বিবেকের তাড়নায় ২৪ জুলাইয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজপথে নামেন ইয়াসিন, জাহাঙ্গীর, মিজানের মতো তরুণ প্রবাসীরা, যার ফলশ্রুতিতে পুলিশের মামলায় গ্রেফতারের পর সহ্য করতে হয় অমানবিক নির্যাতন, হারাতে হয় সাজানো গোছানো জীবন। মন্ত্রীরা হাত জোর করে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছিলেন, তারপরেও কিন্তু আমরা রেমিটেন্স পাঠাই না। কয়েকটা স্টেটে কিন্তু ১৯ জুলাই শুক্রবার একই সাথে কিন্তু আমরা এক একটা স্টেটে এক একজন নেমে গিয়েছি। আমার হাজবেন্ডকে কারেন্টে শক দেওয়া হয়, উল্টো লটকায়, ওনাকে ঝুলন্ত অবস্থায় ওনাকে মারধর করা হয়। ওনার বাবা অসুস্থ, মা স্ট্রোক করছে, ওনার মা এখনো পর্যন্ত অসুস্থ। রিসেন্টলি আমি অসুস্থ হয়ে গেছি, আমি দুইবার স্ট্রোক করছি। ৫ আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপে ২৭ সেপ্টেম্বর ৫৭ প্রবাসীকে ফিরিয়ে আনা হয় দেশে। এরপর কয়েক ধাপে আরও ১৩২ জন ফিরে আসেন। তবে এখনও কারাভোগ করছেন ২৬ জন। মামলাও চলমান। প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করলেও নেওয়া হয়নি কোনো দৃশ্যমান পদক্ষেপ। আমরা তো সব মিনিস্ট্রিতে ঘুরতেছি, একাধিকবার স্মারকলিপি দেওয়া, এই করা সেই করা, মিটিং করা, যেহেতু কোনো ফলাফল হচ্ছে না, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওনার ব্যক্তিগত প্রচেষ্টাই হচ্ছে যে ২৬ জন ভাইকে মুক্ত করে আনেন, সেই সাথে যাতে এই মামলাটি ওই দেশে বন্ধ করে দেন। অনিশ্চিত নিয়তিকে উপেক্ষা করে যারা ঝুঁকি নিয়ে সেদিন আন্দোলনে নেমেছিলেন তাদের আক্ষেপ আছে, স্বীকৃতি নিয়েও প্রত্যাশা অন্তত স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। আজকে সরকার পতন না হলে ভাই আমাদের জেলে পচে মরতে হতো। আমরা শুধু একটা সম্মাননা সনদ পেয়েছি, আমার ক্যারিয়ার ধ্বংস,
আমার লাইফ ধ্বংস। বিশেষজ্ঞরা বলছেন ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণ অভ্যুত্থান প্রবাসীদের অবদানের ন্যূনতম প্রতিদান দিতে ব্যর্থ বিভিন্ন সময় ক্ষমতায় থাকা সরকার। যারা বছরে $30 বিলিয়ন পাঠায়, যারা এই রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি, ৭১-এর মুক্তিযুদ্ধ বলেন বা সর্বশেষ জুলাই আন্দোলন বলেন, সবসময় যে প্রবাসীরা দেশের জন্য ভূমিকা রাখার চেষ্টা করেছে, সেই প্রবাসীদের কিন্তু আমরা যথাযথ মর্যাদা পরের কথা, ন্যূনতম যে সম্মান সেটাও কিন্তু আমরা দিতে পারিনি। ২রা আগস্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা প্রবাসীদের জুলাই রেমিটেন্স যোদ্ধার সম্মাননা সনদ দিলেও আর্থিক অনুদান বা সহায়তা পাননি কেউ। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। আবারও অশান্ত হচ্ছে পাহাড়, প্রায় ঘটছে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা। পরিসংখ্যান বলছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দল উপদলের সংঘর্ষে ৯ মাসে প্রাণ হারিয়েছেন ২৪ জন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে আধিপত্য বিস্তার, আর্থিক নিয়ন্ত্রণ আর মতাদর্শিক দ্বন্দ্ব থেকে সংঘাতে জড়াচ্ছে আঞ্চলিক সংগঠনগুলো। সমন্বিত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাঙামাটি থেকে ফিরে ওমর ফারুকের ছবিতে ফারুক ভুঁইয়ার রবিনের রিপোর্ট। সবুজ পাহাড়, ঝর্ণা, হ্রদ আর নদ নদী, বৈচিত্র্যে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ পার্বত্য চট্টগ্রাম। তবে দুর্গম আর জটিল ভূগঠনের সুযোগে নয়নাভিরাম এ পাহাড়ি অঞ্চল এখন অনেকের কাছে অপরাধের অবাধ বিচরণ কেন্দ্র, যার জেরে ঘটছে আঞ্চলিক বিভিন্ন সংগঠন দল উপদলের দ্বন্দ্বের সূত্রপাত। ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি নিয়ে বিরোধের জেরে ভাঙন দেখা দেয় সন্তুলারমার জেএসএসে, গড়ে ওঠে ইউপিডিএফ। পরে দুই সংগঠনেই ফের ভাঙন, পাহাড়ের বুকে জন্ম নেয় জেএসএস সংস্কার ও ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আরও দুটি সংগঠন। এছাড়াও তৎপরতা রয়েছে কেএনএফ, এমএনপি ও এএলপি নামে আরও কিছু দলের। আধিপত্য বিস্তার, স্থানীয় নিয়ন্ত্রণ সহ নানা ইস্যুতে প্রায়ই নিজেদের মধ্যে সংঘাতে জড়াচ্ছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠনগুলো, যা হুমকি হয়ে দাঁড়াচ্ছে পার্বত্য এলাকার স্থিতিশীলতা ও জননিরাপত্তার ক্ষেত্রে। পরিসংখ্যান বলছে আঞ্চলিক সংগঠনগুলোর দ্বন্দ্বে গত ৫ বছরে কেবল রাঙামাটিতেই নিহত হন ৩৪ জন, আর গত আগস্ট থেকে এপ্রিল এই ৯ মাসেই ৩ পার্বত্য জেলায় আঞ্চলিক সংগঠনগুলোর গোলাগুলির ঘটনা ঘটেছে ৫৯ বার, তাতে প্রাণ হারান ২৪ জন। শুধু তাই নয়, প্রতিপক্ষ সংগঠনে যুক্ত থাকতে পারেন কখনো কখনো এমন সন্দেহেও নিশানা করা হচ্ছে অনেক পাহাড়িকে। এমনই এক ঘটনার কথা জানাচ্ছিলেন কিছুদিন আগে গুলিতে আহত পাহাড়ের এই বাসিন্দা। তারা ডাকছিল কয়েকবার, আমি গেছিলাম না যাইয়ে কারণে আমার মারি চলে গেছে। সংঘাতময় পরিস্থিতি আতঙ্ক ছড়াচ্ছে পাহাড়ি বাঙালি উভয়ের মধ্যেই। যখন ওরা মারামারি করে তখন কিন্তু আমাদের উপর একটা প্রভাব পড়েছে। ওইখানে দুই গ্রুপ আছে তো, টাকা মিলে না দেখে দ্বন্দ্ব হয়। আঞ্চলিক সংগঠনগুলোর এসব সংঘাতের নেপথ্যে কি কারণ? এসব নিয়ে সময় সংবাদের কথা হয় একটি সংগঠন ছেড়ে আসা কয়েকজন সদস্যের সঙ্গে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না, অর্থাৎ আপনার জায়গাতে আমি ঢুকতে পারবো না, আমার জায়গাতে আপনি ঢুকতে পারবেন না। মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অবশ্য বলছেন চ্যালেঞ্জ থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় নিয়ন্ত্রণে রাখা হচ্ছে পরিস্থিতি। বিভিন্ন শ্রেণীর দ্বন্দ্ব এটা আছে, অর্থনৈতিক কারবারগুলো আছে এখানে। পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ বিভিন্ন বাহিনী, আমরা যৌথ উপায়ে সমস্যার সমাধান খুঁজি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে পাহাড় শান্ত রাখাই মূল লক্ষ্য। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, রাঙামাটি। সময় সংবাদে আরো থাকছে। বৃষ্টি হলে বাড়িঘর থেকে বেরোতে পারি না, পানিও চলাফেরা করতে করতে আমরা হাত পায়ে ঘা হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট, বাড়িঘর, কোথাও বছরের ৬ মাসেও নামে না পানি। জামালপুর পৌরসভার ৪টি ওয়ার্ডের ৫ শতাধিক পানিবন্দী মানুষের মানবেতর জীবনযাপন। রাজধানীর নিউ মার্কেটের ৩টি দোকান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী, যার মধ্যে রয়েছে ধারালো সামুরাই ছুরি, যা সাধারণত কিশোর গ্যাংয়ের সদস্যরা বেশি ব্যবহার করে থাকে। গৃহস্থলী জিনিসপত্র বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে অস্ত্র বিক্রির অভিযোগে আটক করা হয় ৯ জনকে।
রাজধানীর নিউ মার্কেটে গৃহস্থালী জিনিসপত্র বিক্রির আড়ালে চলে রমরমা অস্ত্র ব্যবসা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে বাংলাদেশ সেনাবাহিনী। জব্দ করা হয় 1000-এর বেশি দেশীয় অস্ত্র। শনিবার রাত 11টায় মোহাম্মদপুর ক্যাম্পে সেনাবাহিনী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 23-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের শোডাউনে দেশীয় অস্ত্রের ব্যাপক প্রদর্শন দেখা যায়। তার সূত্র ধরে অস্ত্র বিক্রয় কেন্দ্রের সন্ধানে নামে সেনাবাহিনী। নিউ মার্কেটের 3টি দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 1000-এর বেশি দেশীয় অস্ত্র। গত কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন গোয়েন্দার মাঠকর্মীরা নিজেরা বিভিন্ন জায়গায় গিয়ে রেকি করে এবং কনফার্ম হয় যে এই স্থানগুলোতে এই ধারালো অস্ত্রগুলো পাওয়া যাবে। অতঃপর আমরা আজকে নিউ মার্কেটে গিয়ে 3 থেকে 4টি দোকানের মধ্যে তল্লাশি চালিয়ে আমরা এই ধারালো অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই। ব্যবসায়ীদের সঙ্গে দুষ্কৃতিকারীদের কোনো যোগসাজশ আছে কিনা তা নিশ্চিতে আরও তদন্ত অব্যাহত রেখেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। যারা কার্যক্রম করছে তারা গ্রেপ্তার হচ্ছে আমাদের কাছে, ওনারা শুধু সাপ্লাই দিচ্ছেন। এখন ওনাদের সাথে এটার সম্পর্কটা কি, এটা আমাদেরকে আরেকটু চিন্তা করে ইনভেস্টিগেট করে বের করতে হবে। 2 দিনব্যাপী চলা অভিযানে 9 জন দোকানিকে আটক করেছে সেনাবাহিনী। শাহিন আলম, সময় সংবাদ। 4 বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসা এক কন্টেইনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত 3রা আগস্ট জিসিবি টার্মিনালের 9 নম্বর জেটিতে এমভি মাউন্ট ক্যামেরুন জাহাজ থেকে নামিয়ে রাখা হয় কন্টেইনারটি। বুধবার বন্দরের 4 নম্বর ফটক দিয়ে কন্টেইনার খালাস নেওয়ার সময় মেগাপোর্টের যন্ত্রে ধরা পড়ে তেজস্ক্রিয়তা থাকার বিষয়টি। এজন্য কন্টেইনারটি আলাদা করে রেখে পরমাণু শক্তি কমিশনকে পরীক্ষা করার জন্য খবর দেওয়া হয়। সম্প্রতি ঢাকার ডেমরার এক আমদানিকারক প্রতিষ্ঠান ব্রাজিল থেকে 135 টন ওজনের 5টি স্ক্র্যাপবাহী কন্টেইনার আনে। এগুলো ব্রাজিল থেকে কলম্বো সহ 4টি বন্দর ঘুরে চট্টগ্রামে আসে। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরো থাকছে। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে ফিটনেস পরীক্ষা টাইগারদের। বাজিমাত নাহিদ রানার। ছুটি শেষ হলেও আসেননি লিটন দাস। শাহজালাল বিমানবন্দরে কার্গো ও গ্রাউন্ড সেবা দিয়ে রেকর্ড 1534 কোটি টাকা আয় করেছে বাংলাদেশ বিমান। বিদায়ী অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে আয়ের পরিমাণ বেড়েছে প্রায় 27%। সক্ষমতা বৃদ্ধির কারণেই এই অর্জন বলে মনে করেন সংস্থাটি। থার্ড টার্মিনাল ঘিরে ডেডিকেটেড কার্গো বিমান চালুর পাশাপাশি জবাবদিহি নিশ্চিত হলে আয় আরও বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আমদানি রফতানি কার্যক্রমে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি মানেই নতুন চমক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যার বাস্তবতা দেখিয়েছে বাংলাদেশ বিমান। নানামুখী সমালোচনা থাকলেও 2024-25 অর্থ বছরে আগের বছরের চেয়ে কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় বাড়তি আয় হয়েছে 300 কোটি টাকা। মোট আয় হয়েছে 1534 কোটি 63 লাখ টাকা, যা 2023-24 অর্থ বছরে ছিল 1229 কোটি 65 লাখ টাকা। এবছর আমরা যে আয়টা করেছি এটা গত 54 বছরের বিমানের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। অতএব আমি বলবো যে ট্রান্সশিপমেন্টের বাধা পেরিয়ে বিমান কার্গো তার উন্নতির দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে দেশের অভ্যন্তরেই সকল কার্গো সেবা দিচ্ছে বিমান। 300 জনবল বৃদ্ধি, গ্রাউন্ডে বিভিন্ন ইকুইপমেন্টের সংযোজনে আস্থা বাড়ায়, আয়ও বাড়ছে সংস্থাটির। আমাদের ক্যাপাসিটি সেটাই আমাদের জনবল ওয়াইজ আমরা প্রায় 300 নতুন জনবল এখানে নিয়োগ করেছি এবং ইকুইপমেন্ট ওয়াইজ আমাদের আমাদের কার্গো হ্যান্ডলিংয়ে যে ইকুইপমেন্টগুলি ব্যবহার করা হয় সেখানে আমাদের প্রায় 40 থেকে 50টা নতুন ইকুইপমেন্ট যুক্ত হয়েছে এবং পাশাপাশি আমাদের রপ্তানি কার্গোরাও আমাদের উপর আস্থা রাখছেন। আগে যে পণ্যগুলো বাংলাদেশ বাইরে কলম্বো কিংবা ইন্ডিয়া হয়ে যেত সেটা তারা না নিয়ে সরাসরি ঢাকাতে নিচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করেন অর্জন বৃদ্ধি করতে প্রয়োজন দৃশ্যমান জবাবদিহি। তবে লভ্যাংশ বেশি থাকায় ডেডিকেটেড কার্গোতে যাওয়ার পরামর্শ তাদের। বিমানের হ্যান্ডলিং দেয়ার ক্যাপাসিটি আছে, ইকুইপমেন্ট ওয়াইজও আছে, ম্যান পাওয়ার ওয়াইজও আছে। এরপরে যদি তারা সন্তোষজনক সেবা না দেয় তাহলে কাজ করছে না। এখানে উইল টু ওয়ার্ক, এখানে ম্যানেজমেন্ট
ইন্টারভেনশন দরকার। ডেডিকেটেড কার্গো সার্ভিস যদি আমরা রিয়ালি করতে পারি তাহলে আমাদের রাজস্ব আয়ের সুযোগটা আরও বেশি থাকবে। থার্ড টার্মিনালে একাধিক দেশের কার্গো সার্ভিস সেটা চালু করা সম্ভব। সমন্বয়টা না করতে পারি, ধরেন আমরা ফ্যাসিলিটিস রাখলাম কিন্তু আমাদের কার্গো সার্ভিস আসলো না, তাহলে এটা হবে না। তথ্য অনুযায়ী শাহজালাল বিমানবন্দরে 34টি এয়ারলাইন্সের গ্রাউন্ড সেবা সহ প্রতিদিন বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে 500 থেকে 600 মেট্রিক টন এবং আমদানি হয় 400 থেকে 500 মেট্রিক টন। এক বছরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ থেকে বাংলাদেশ বিমানের আয়ের যে প্রবৃদ্ধি তা আগামীতে তৃতীয় টার্মিনাল সংশ্লিষ্ট কার্গো ভিলেজ চালু হলে কয়েক গুণ আয় বাড়বে বলে প্রত্যাশা বাংলাদেশ বিমানের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। সিলেটের গোয়েনঘাটে ভারতীয় চোরাচালান পণ্য ও চোরা কারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে এক বিজেপি সদস্য নিখোঁজ হয়েছেন। বিজেপি জানায় শনিবার বিকেলে গোয়েনঘাটের সীমান্ত সংলগ্ন আহারকান্দি আমবাড়ি এলাকায় 2 জন বিজেপি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে যান। এ সময় চোরা কারবারিদের নৌকার ধাক্কায় উভয় নৌকায় পানিতে ডুবে যায়। নৌকায় থাকা এক বিজেপি সদস্য ও মাঝি সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন সিপাহী মাসুম বিল্লাহ নামের অপর বিজেপি সদস্য। সামান্য বৃষ্টিপাতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জামালপুর পৌরসভার বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। বছরের অন্তত 6 মাস তাদের নিত্যসঙ্গী হয় দুর্গন্ধযুক্ত ময়লা পানি। পৌর কর্তৃপক্ষের কাছে একাধিকবার প্রতিকার চেয়ে আবেদন করেও মিলছে না কোনো সমাধান। তবে পৌর প্রশাসকের আশ্বাস, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের তোলা ছবি নিয়ে রিপোর্ট। বাসাবাড়ির চারিদিকে থই থই পানি, তার মধ্যেই বসবাস। হাঁটু জল মারিয়ে প্রয়োজনীয় কাজে বের হতে গিয়ে বাসিন্দাদের চরম ভোগান্তি। জামালপুর পৌরসভার কাচারিপাড়া, ফকিরবাড়ি, মুসলিমাবাদ, ছনকান্দা, পূর্ব ডাকপাড়া এলাকাসহ 4টি ওয়ার্ডের 5 শতাধিক মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তারা বলছেন, সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে যায়। কোথাও বছরের 6 মাসেও নামে না পানি। বৃষ্টি হলে বাড়িঘর বেরোতে পারি না। 3.5 মাস যাবতে পানির মধ্যে চলাফেরা করতেছি। পানিও চলাফেরা করতে করতে আমরা হাত পায়ে ঘা হয়ে গেছে। এই পানিগুলো যদি আমরা একটু বাইরে না করে দেয় সরকারে, তাহলে তো আমার অনেক সমস্যা। না, আমার ঘরগুলা আমি কেমন আমার তো কোনো সমর্থ নাই। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে বাড়ি ও ড্রেন নির্মাণ এবং পৌর কর্তৃপক্ষের পরিকল্পনাহীনতার কারণে শহরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। আমি এখানে একটা মুরগির খামার করছি, খামারের চতুর্দিক পানি। অনেক বাচ্চা আছে আর স্কুলে পড়ে, এই পানিতে যাইতে কষ্ট হয়। আপনার এই দিক দিয়ে অনেক পানি। মুরগি খামার দিছে, গরু খামার দিছে, ফিশারি মাছ ছাড়ছে। এই রাস্তাগুলো, পানি নিষ্কাশনের রাস্তাগুলো বন্ধ করে এই আটকায় রাখে আমাদের এই বিপদগুলো ঘটাইছে। তবে পৌর প্রশাসক বলছেন, শহরের জলাবদ্ধতার স্থানগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। পানিবন্দী যে সকল ওয়ার্ড, বিশেষ করে 10 নম্বর ওয়ার্ডের মানুষজনকে ইমিডিয়েট এই পানি থেকে রক্ষার জন্য আমরা আপাতত ওই যে বালুর যে ড্রেজার মেশিন রয়েছে সেটা স্থাপন করতে যাচ্ছি এবং স্থাপন করে আমরা আপাতত তারা এই পানিটাকে টান দিয়ে আমরা এই ব্রহ্মপুত্র নদীতে আমরা ফেলার পরিকল্পনা করছি। 1869 সালে প্রতিষ্ঠিত জামালপুর পৌরসভাকে 1993 সালে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। সময় সংবাদ, জামালপুর। দেখছেন সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। ক্ষুধার যন্ত্রণায় যেন এখন গাজাবাসীর প্রধান শত্রু। ট্রানের লাইনে দাঁড়িয়ে থাকে ফিলিস্তিনিদের ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনের শিকার হয়ে প্রাণ হারাতে হচ্ছে। এর মধ্যে ইসরায়েলের হামলায় একদিনে উপত্যকাটিতে 47 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 40 জনই ত্রাণের জন্য অপেক্ষারত অবস্থায় প্রাণ হারিয়েছেন। এছাড়া অনাহারে উপত্যকাটিতে আরও 11 জন মারা গেছেন। পেটে ক্ষুধা নিয়ে একটু খাবারের আশায় ছুটে যায় মোহান্নাদ ঈদ। বয়স মাত্র 15। হয়তো তার আশা ছিল আকাশ থেকে ফেলা ত্রাণের একটি প্যাকেট হলেও তার ভাগ্যে জুটবে। তবে সেই সাহায্য সামগ্রীর নিচে চাপা পড়ে মারা যায় এই কিশোর। মোহান্নাদের ভাইয়ের কথায়, মোহান্নাদ সাহায্যের কার্টনের দিকে ছুটছিল, ঠিক তখনই তার ওপর পড়ে যায় কার্টনটি।
আর এদিকে উপত্যকাটিতে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত আছে। গেল একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইসরায়েলি দখলদাররা অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন। এ সময় তারা টিয়ার গ্যাসও নিক্ষেপ করে। গাজার রামাল্লা এবং হেব্রনে একাধিক হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। গাজায় ইসরায়েলের নতুন স্থল অভিযান ঘোষণা ও তীব্র হামলার মধ্যে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয় ও খাবারের জন্য লড়াই করছে। দিনে দিনে বাড়ছে অনাহারে মৃত্যুর সংখ্যা। গরম ও পানির তীব্র সংকট তাদের দুর্দশা আরও বাড়িয়ে তুলেছে। গৃহহীনরা প্রচণ্ড গরমের মধ্যে ধ্বংসস্তূপের মাঝে দিন কাটাচ্ছেন। মা বাবারা অসুস্থ শিশুদের সামলাতে হিমশিম খাচ্ছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বন্দুক হামলায় 3 জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় শনিবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। এনওয়াইপিডির তথ্য অনুযায়ী ম্যানহাটনের 44তম স্ট্রিট ও 7th অ্যাভিনিউ এর কাছে এই গোলাগুলি হয়। এই ঘটনায় আহত হয়েছে 2 কিশোর ও 65 বছর বয়সী এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান টাইমস স্কয়ারের একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কিশোরদের মধ্যে সংঘর্ষের পর গোলাগুলি শুরু হয়। এতে 2 জনের পায়ে এবং একজনের গলায় গুলি লাগে। হামলার পর 17 বছর বয়সী এক সন্দেহভাজন কিশোরকে আটক করেছে। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। ফিটনেস টেস্টে বাজিমাত নাহিদ রানার 5 মিনিট 31 সেকেন্ডে 1600 মিটার দৌড় শেষ করেছেন টাইগার পেসার। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে এদিন জাতীয় স্টেডিয়ামে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেন ট্রেনার নাথান কেলি। ছুটি শেষ হলেও এদিন এই ফিটনেস টেস্টে যোগ দেননি অধিনায়ক লিটন দাস। কদিন আগে হামজা রাকিবদের খেলা জাতীয় স্টেডিয়ামে এদিন খুব সকালে হাজির জাতীয় দলের ক্রিকেটাররা। লক্ষ্য 1600 মিটারের দৌড় পরীক্ষা দেয়া। সময় বেঁধে দেওয়া হয় 6 মিনিট 40 সেকেন্ড। সেরা নাহিদ রানা 4 ল্যাপের দৌড় শেষ করেছেন সবার আগে। সময় নিয়েছেন মাত্র 5 মিনিট 31 সেকেন্ড। পরীক্ষায় হয়েছেন প্রথম। সামনে এশিয়া কাপ, এর আগে ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজ। গুরুত্বপূর্ণ ইভেন্ট সামনে রেখে এদিন ফিটনেস টেস্ট দিয়েছেন প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। দায়িত্বে ছিলেন ট্রেনার নাথান ক্যালি। 2 ধাপে এদিন ক্রিকেটারদের 1600 মিটারের দৌড় পরীক্ষা নেন ক্যালি। প্রথম ধাপে নাহিদের পর দ্বিতীয় ধাপে প্রথম হয়েছেন আরেক পেসার তানজিম সাকিব। তিনি সময় নিয়েছেন 5 মিনিট 51 সেকেন্ড। এ দুজন আগের ফিটনেস টেস্টও হয়েছেন সেরা। নিজেকে প্রমাণ করতে সর্বোচ্চ লড়াই করেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। 1600 মিটারের এই দৌড় শেষ করতে তার লেগেছে 6 মিনিট 1 সেকেন্ড। সৌম্য সময় নেন 6 মিনিট 19 সেকেন্ড। সাইফুদ্দিনের লেগেছে 6 মিনিট 21 সেকেন্ড। তরুণ ইমন, তামিম, দিব্যরাও সেরা প্রমাণ করেছেন নিজেদের। তবে দৌড়ে শেষে লক্ষ্যে পৌঁছেছেন তাসকিন, শামীম, মোস্তাফিজরা। তবে এই পরীক্ষার মধ্যে আলাদা গল্প মুশফিকুর রহিম। টি-20 থেকে অবসর নেয়া মুশি স্কোয়াডে না থাকলেও হাজির হয়েছেন ফিটনেস পরীক্ষায়। এদিন জাতীয় স্টেডিয়ামে আসেন সবার আগে। দৌড়ে সমান তালে লড়াই করেছেন তরুণদের সঙ্গে। শেষ করেছেন নির্ধারিত সময়ের অনেক আগেই। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে ভোটার হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করল ইসি। ভুল সংশোধন করতে পারবেন 21 আগস্ট পর্যন্ত। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, জানালেন সিইসি। জুলাই আন্দোলনে সামিল হন প্রবাসীরাও। মধ্যপ্রাচ্যের পথে নেমে হতে হয় গ্রেফতার। 132 জন ফিরলেও এখনও কারাগারে 26 জন। স্বাভাবিক জীবনে ফিরতে সরকারি উদ্যোগের প্রত্যাশা। এবং আবারও অশান্ত হচ্ছে পাহাড়। আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে 9 মাসে 59 বার গোলাগুলি, নিহত 24। আতঙ্কে পাহাড়ি বাঙালিরা। আধিপত্য বিস্তার ও মতাদর্শিক দ্বন্দ্বই কারণ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।